খেলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগের। বলছিলাম না যে আওয়ামী লীগের খেলা শুরু হয়ে যাবে, বেধর পেটান পেটায় ছাত্রলীগ আপনার সমন্বয়কদের। শেখ হাসিনাকেও ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছে এবং শেখ হাসিনা 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমেরিকা যাচ্ছেন। আওয়ামী লীগ নেতাকর্মীরা ভাবতে শুরু করেছে সুদিন ফিরছে আওয়ামী লীগে, আর যার মাঝি হবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশ ঘিরে কি তবে আওয়ামী লীগের সুদিন ফিরবে? সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি যেন নতুন করে উত্তাপ চড়াচ্ছে। ফ্যাসিবাদ কি গায়ে লেখা থাকে, অথবা স্বৈরাচার সেগুলো কি গায়ে লেখা থাকে, নাকি মানুষের আচার আচরণ বক্তব্য নানান ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে ফ্যাসিবাদী তার পরিচয় ফুটে ওঠে? হাসনাত আব্দুল্লাহ তাদের আগেকার সেই জনসমর্থন নিঃসন্দেহে এখন নেই, একেবারে তলানিতে এসে পৌঁছেছে। কোটা আন্দোলন থেকে এক দফার আন্দোলন নিশ্চিত তাদের প্ল্যান এ। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আমি আর দেরি না করে চলে যাবো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে। আজকে আমাদের বোন শ্রেষ্ঠা তঞ্জঙ্কার উপর যে হামলা হয়েছে, যে নৃশংস হামলা হয়েছে, এই হামলার প্রতিবাদ স্বরূপ আমরা খেলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগের। বলছিলাম না যে আওয়ামী লীগের খেলা শুরু হয়ে যাবে, বেধর পেটান পেটায় ছাত্রলীগ আপনার সমন্বয়কদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী নেতাদের। কি ঠিক আছে? দারুণ খুশি হয়েছি, একদম পারফেক্ট। শেখ হাসিনা একটা কথা বলছে যে আর নয় প্রতিবাদ, এখন হবে প্রতিরোধ। কি শেখ হাসিনার এই কথা বাস্তবায়ন প্রতিনিয়ত হতেই চলতেছে, আরো হবে। ক্যাম্পে থেকে বের করে দিচ্ছে, আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগের যে শিক্ষার্থী আছে এদেরকে তারা বের করে দিচ্ছে। পেটাবে না? অবশ্যই পেটাবে। এতদিন তো তোমরা পেটাইছো, যেখানেই আওয়ামী লীগ পাইছো সেখানেই তোমরা পেটাইছো, তো এখনই তো পিটানি খাইবাই, সামনে আরো খাইবা। আওয়ামী লীগের কাজ শুরু হয়ে গেছে। শেখ হাসিনার একটা বক্তব্য দেখছেন কত পাওয়ার, মানে তিনি ভারত থেকে অনলাইনে একটা বক্তব্য যে আর নয় প্রতিবাদ, এখন হবে প্রতিরোধ। বুঝতে পারেন মানে একটা বক্তব্যের কত পাওয়ার, কত ওয়েট, হ্যাঁ কত ওয়েট নিতে পারতেছেন। একে একে কি সবাই পিটানি খাইতেছেন, আরো পিটানি খাইবেন। আপনাদের হাড্ডি ভাইঙ্গা মনে করেন গুড়া করে দেবে একদম ছাত্রলীগ, আরো খাইবেন। ক্যাম্পে থেকে বের করে দেন, তাই না? আওয়ামী লীগের উপর দখলবাজিতা করেন। এখন কেন আপনার হাত পা ধরেন? এদেরকে উপরে ফেলে দিতে হবে, এদেরকে শেষ করে দিতে হবে, এদেরকে কঠিন ভাবে শায়েস্তা করতে হবে। পারবেন কঠিন ভাবে শায়েস্তা করার? আপনাদেরকে যে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা মনে করেন ছাত্রলীগ খুব ভালোভাবেই জানে। দেখতেছেন, এটাই হচ্ছে তার প্রমাণ। মানে বর্তমান বাংলাদেশ জুড়ে সম্পূর্ণ মনে করেন আপনাদের দখলে, তারপরও ক্যাম্পে ঢুকে আপনাদেরকে ঘন দোলাই দিল। কিভাবে পেটাইলো? কিভাবে আপনাদেরকে পেটাইলো? বর্তমান যেখানে আওয়ামী লীগের কোনো অস্তিত্বই নাই বাংলাদেশে, কল্পনা করতে পারেন? একটা লজিক্যালি ভাবেন, আওয়ামী লীগের তো কোনো অস্তিত্বই নাই, তারপরও আপনাদের এভাবে মনে করেন বেধর ভাবে পেটাইলো, মানে আপনাদের হাড্ডি ভাঙা ফেলাইছে একেবারে। ছাত্রলীগ আপনাদের হাড্ডি ভাঙা ফেলাইছে, আরো ভাঙবে। আপনাদের গলার টোন আরো নামবে, আরো নিচু হবেন আপনারা আরো নিয়ন্ত্রণে আসবেন। কেবল তো খেলা শুরু মাত্র। শেখ হাসিনার একটা বক্তব্য বর্তমান আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে অনুপ্রেরণা হয়ে গেছে। জানেন কি সেটা? যে প্রতিটা ইউনিয়নে, প্রতিটা গ্রাম অঞ্চলে, প্রতিটা জেলা ভিত্তিকে, প্রতিটা ডিস্ট্রিক্টে, আপনার বাংলাদেশের ভিতরে আনাচে কানাচে প্রতিটা জায়গায় কমিটি করে তোলো। বুঝতেছেন আপনি? মানে সবাই একত্রে হও, বড় একটা আন্দোলন কিংবা বড় একটা ধামাকা আসতেছে বাংলাদেশে অতি দ্রুত। আপনাদের ক্যাম্পে ঢোকে ছাত্রলীগের এখন পর্যন্ত সেই ক্ষমতা আছে, মানে পুলিশ প্রশাসন আপনাদের, ক্ষমতা আপনাদের, সরকার আপনাদের, সমন্বয়ক আপনারা, সবই আপনারা। তারপরও আপনাদের ক্যাম্পে ঢুকে ছাত্রলীগ আপনাদের এভাবে বেধর ভাবে মনে করেন আপনাদের হাড্ডি ভাঙার ক্ষমতা রাখে। আপনারা কি ভয় পাচ্ছেন না? ভয় করে না আপনাদের? খেলা তো শুরু রে ভাই। কারণ দেখেন লজিক্যালি মিলান, জনগণ আপনাদের, সরকার আপনাদের, সবকিছুই আপনাদের, কিন্তু আপনাদের ঘরে ঢুকে সবার সামনে আপনাদেরকে পেটায় মনে করেন চলে আসে ছাত্রলীগ। এটাই হচ্ছে আওয়ামী লীগের পাওয়ার, এটাই হচ্ছে স্বাধীনতার পাওয়ার, এটাই হচ্ছে স্বাধীনতা যুদ্ধের পাওয়ার, এটাই হচ্ছে স্বাধীনতার রক্তের পাওয়ার। একটা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব করে ঘুরছে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নাকি শেখ হাসিনাকেও আমন্ত্রণ জানিয়েছেন এবং শেখ হাসিনা 20 তারিখে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ভারত থেকে যোগ দেবেন আমেরিকায় গিয়ে। 19 তারিখে বাংলাদেশের সঙ্গে জুম মিটিং করার কথা শেখ হাসিনার, সেখানে নেতাকর্মীদের সঙ্গে মিটিং করবেন, দিক নির্দেশনা দেবেন। 20 তারিখে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, এরকম প্রচার ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে চলছে। এই প্রচারের পক্ষে
কোনো যৌক্তিক গণমাধ্যম, কোনো বিশ্বস্ত গণমাধ্যম এখন পর্যন্ত খবর দিতে পারেনি শেখ হাসিনা আমন্ত্রণ পেয়েছেন কিনা ডোনাল্ড ট্রাম্পের, এবং তিনি আমেরিকায় যাচ্ছেন কিনা, যেতে পারছেন কিনা ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দিতে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে এই ব্যাপারটা চলছে। এই ব্যাপারটা যখন চলছে তখন দুটো খবর শেখ হাসিনাকে কেন্দ্র করে বেশ ভাইরাল হয়েছে, একটা ভিডিও চিত্র এবং একটা স্টিল ছবি। ভিডিও চিত্রটা চলুন আপনারাও একটু এক নজর দেখতে পারেন। প্রথমবারের মতো এই ভিডিওতে দেখা যাচ্ছে সেটা হচ্ছে শেখ হাসিনা প্রথমবারের মতো ভারতের মাটিতে তাকে সশরীরে দেখা গেল। তিনি নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে একটা কালো গাড়িতে এসে উঠলেন, সাথে শেখ রেহানা। শেখ হাসিনা গাড়ির বাম সাইডের দরজা দিয়ে উঠেছেন, শেখ রেহানা গাড়ির ডান সাইডের দরজা দিয়ে উঠেছেন। একই গাড়িতে দুই বোন কোথাও যাচ্ছেন, কোনো অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছেন, এবং প্রচুর নিরাপত্তা রক্ষীরা তাদের দুজনকে বেষ্টনী দিয়ে রেখেছে। এরকম একটা ভিডিও চিত্র যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তখন শোনা যাচ্ছে শেখ হাসিনা প্রথমবারের মতো কোনো একটি আন্তর্জাতিক গণমাধ্যমে ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন। এই ছবিটা সেই প্রমাণই দিচ্ছে। তার ভিডিও সাক্ষাৎকার নেওয়ার সময়কার শুটিংয়ের ছবি, ক্যামেরা সহ দেখা যাচ্ছে এই ছবিতে। তিনি প্রথমবারের মতো আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু সেই আন্তর্জাতিক গণমাধ্যমটা কোন গণমাধ্যম সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। খুব শীঘ্রই হয়তো শেখ হাসিনার সাক্ষাৎকার আন্তর্জাতিক কোনো একটা গণমাধ্যমে আসলেই বোঝা যাবে যে এই ছবিটার পেছনের কারিগর আসলে কারা। সব মিলে শেখ হাসিনাকে নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে গত 2 দিনে, কালকে থেকে বিশেষ করে। এই দুটো স্টিল ছবি এবং ভিডিও চিত্র, পাশাপাশি আমেরিকার আমন্ত্রণ শেখ হাসিনা পেয়েছেন কি পাননি সেরকম ব্যাপার স্যাপার আসছে। অনেকে অতি উৎসাহী, অনেককে প্রচার করতে দেখা যাচ্ছে। আওয়ামী লীগ যারা করেন তারা বলছেন 19 তারিখে দেশে জুম মিটিং করবেন, নেতাকর্মীদের দিক নির্দেশনা দেবেন। 20 তারিখে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন, সেখানে 26 তারিখ পর্যন্ত থাকবেন, এবং 26 তারিখে ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ মতেও প্রধানমন্ত্রী হিসেবেই বীরের বেশে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা এরকম প্রচার প্রচারণা চলছে, যদিও এই প্রচার প্রচারণার পক্ষে কোনো অকাট্য যুক্তি কিংবা প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। এটা এক ধরনের প্রোপাগান্ডাই বলা যেতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানে তিনি আমন্ত্রণ পেয়েছেন কিনা, যে রিউমারটা ছড়িয়েছে সেটা সত্য কিনা সেটা অবশ্য যাচাই বাছাইয়ের ব্যাপার। সেটা হয়তো 2-1 দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে যে তিনি আমন্ত্রিত হয়েছেন কিনা, ভারত থেকে তিনি আমেরিকায় যেতে পারবেন কিনা। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ, শেখ হাসিনা নিয়ে এক ধরনের ধোঁয়াশা, শেখ হাসিনার প্রথমবারের মতো ভারতে বাইরে কোনো একটা অনুষ্ঠানে যাওয়ার ভিডিও চিত্র, এবং আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিলেন, সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ফ্যাসিবাদ কি গায়ে লেখা থাকে, অথবা স্বৈরাচার সেগুলো কি গায়ে লেখা থাকে, নাকি মানুষের আচার আচরণ বক্তব্য নানান ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে ফ্যাসিবাদী তার পরিচয় ফুটে ওঠে? ছাত্র সমন্বয়কদের অন্যতম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহরা যে ভাষায় কথা বলে আসছেন, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে বাচনভঙ্গি, তাদের যে হুঙ্কার হুঁশিয়ারি, তাতে মানুষ এখন রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে। তাদের আগেকার সেই জনসমর্থন নিঃসন্দেহে এখন নেই, একেবারে তলানিতে এসে পৌঁছেছে, এটা তো সত্য কথা। কিন্তু তাদের হুঙ্কার হুঁশিয়ারি এতটুকু কমছে না। তাদের যে লিফলেট বিতরণ কর্মসূচি ছিল সপ্তাহব্যাপী, ঘোষণাপত্রের উপস্থাপনের দাবিতে সাধারণ মানুষ কি বলে সেই ধরনের একটা গণসংযোগ চালাচ্ছিল, তার অংশ হিসেবে সোমবার নারায়ণগঞ্জে পথসভায় তিনি যে বক্তব্য দিলেন, সেই বক্তব্যকে আমরা কোন মানদণ্ডে ফেলব? ফ্যাসিবাদী আচরণের ক্ষেত্রে, নাকি সন্ত্রাসী মাস্তানি আচরণের ক্ষেত্রে? তিনি বললেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মানবাধিকারের জন্য লড়াই করলে সেটি হবে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা, আর ফ্যাসিবাদের পক্ষে যেসব কলম দিয়ে লেখা হবে সেগুলো ভেঙে দেওয়া হবে। আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলা হয়, সেটা নিয়ে বিতর্ক থাকতেই পারে। আমি মনে করি আওয়ামী লীগ স্বৈরাচার ছিল। আচ্ছা, ধরে নিলাম ফ্যাসিবাদ। আওয়ামী লীগ এই ধরনের অবশ্যই হুঙ্কার দিয়েছে বিরোধী দলের উদ্দেশ্যে, মুক্ত সাংবাদিকদের উদ্দেশ্যে। তারা ভয় ভীতি সৃষ্টি করার জন্য এমন কোনো কাজ নেই যা করেনি। হামলা মামলা থেকে শুরু করে জেলে কারাগারে ঢুকানো পর্যন্ত অনেক কিছু করেছে। তাহলে আওয়ামী লীগ যদি ফ্যাসিবাদ হয়ে থাকে, হাসনাত আবদুল্লাহরা কি? হাসনাত আবদুল্লাহদের প্রতিনিধি হিসেবে যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তারা কি? তারা যে নতুন রাজকীয় দলটি আনতে যাচ্ছে তার চরিত্র কি হবে? এবং ক্ষমতায় যাওয়ার আগেই, ক্ষমতার পেছনে থেকে এখনো তারা ক্ষমতা উপভোগ করছে, সরকারের তো তারা পার্ট। তাহলে পূর্ণভাবে ক্ষমতায় যাওয়ার আগেই তাদের যে পরিচয় ফুটে উঠছে, ক্ষমতায় যাওয়ার পরে কি হবে? তাহলে প্রশ্ন উঠতে পারে, বড় ফ্যাসিবাদ আসলে কে, বা ফ্যাসিবাদের আসল পরিচয়টি আসলে কিভাবে কারা তুলে ধরছে? আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগের নেতাকর্মীদের মানবাধিকারের জন্য যারা লড়াই করবে
তাদেরকে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা হিসেবে উল্লেখ করা হবে এবং তাদের হাত ভেঙে দেওয়া হবে। আওয়ামী লীগের যে 30, 35, 40% ভোট রয়েছে, ভোটার রয়েছেন, এই যে অসংখ্য মানুষ, 18 কোটি মানুষের নিশ্চয়ই তাহলে কত ভোটার, 12 কোটি, তার 4 কোটি, 3 কোটি, 2 কোটি, আমি একেবারে ন্যূনতম ধরে দিলাম, এই 2 কোটি মানুষকে শেখ হাসিনা বা শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সদস্যরা বা এমপি বা শীর্ষ নেতা তাদের সবার মতন আচরণ করেছে, সবার মতো দুর্নীতি করেছে, অন্যায় করেছে, অপরাধ, খুন, এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তারা সবাই জড়িত। কেন তাদের মানবাধিকার কথা বলা যাবে না? আমরা তো তাদেরকে বিচারের আওতায় বাইরে রাখতে বলছি না কখনো। যারা অন্যায় করেছে অবশ্যই তাদের বিরুদ্ধে সব ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত বিচারের মাধ্যমে, আমরা সেটি মনে করি। আচ্ছা, ধরুন তো 5 আগস্টের আগে 2 আগস্ট অথবা 3রা আগস্টের দিকে যখন জামাতকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হলো, তখন তো আমরা প্রতিবাদ করেছিলাম। জামাতকে নিষিদ্ধ করলে অন্য সময় করতে পারতো আদালতের বিচারের মাধ্যমে, কেন এই সময় একটা ভয়ঙ্কর সময় এসে জামাতকে নিষিদ্ধ করা হলো? এবং ওই সময় সন্ত্রাসী কর্মকাণ্ড যত চলছিল, কারা করছে না করছে তা নিয়ে এখন অনেক বিতর্ক রয়েছে। আমরা ওই সময় বলেছিলাম যে আওয়ামী লীগ সব দায়ভার এখন এককভাবে জামাতের উপর চাপিয়ে দেওয়ার জন্য জামাতকে নিষিদ্ধ করলো। আচ্ছা, আমরা যে জামাতের এই নিষিদ্ধতার বিরুদ্ধে কথা বলেছিলাম, সেজন্য কি আমাদেরকে স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করা হবে? আওয়ামী লীগ তো এখনো নিষিদ্ধ হয়নি। আওয়ামী লীগের যারা একেবারে তৃণমূলের নেতাকর্মী রয়েছেন, যারা একেবারে শুধুমাত্র বঙ্গবন্ধু আদর্শ পোষণ করেন, তাদের অনেকেই আছেন আবার শেখ হাসিনাকে সমর্থন করেন না, কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করেন, সবাই ফ্যাসিবাদী চরিত্রের। আর তাদের মানবাধিকার রক্ষার জন্য কথা বললেই হাত ভেঙে দেওয়া হবে। এসব অধ্যত্বের পরিণাম যে ভালো হয় না, হাসনাত আবদুল্লাহরা ভুলে যান। ক্ষমতায় যারা থাকেন তারা সবাই ভুলে যান। তিনি ওই পথসভাতে তার যে সহযোদ্ধারা ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে রয়েছেন, তাদের উদ্দেশ্য হুঙ্কার ছেড়েছেন মিউ মিউ করে। তিনি ওই জায়গায় বলেছেন যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বাধা হয়ে যারা দাঁড়াচ্ছেন অথবা যদি কোনো ষড়যন্ত্র থেকে থাকে, সেইগুলো কেন তাদের সহযোদ্ধারা অর্থাৎ 3 উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহবুব তারা কেন প্রকাশ করছে না? তারা যদি কিছু করতে না পারে তাহলে তারা রাজপথে নেমে আসুক। তার ভাষাটি হচ্ছে এরকম, আমাদের প্রতিনিধি হয়ে যাদের উপদেষ্টা করেছি, আপনারা যদি মনে করেন কোনো কারণে ঘোষণা দিতে এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাষ্ট্রীয় কোনো বাধা আছে, সেটি আপনারা জনসমক্ষে প্রকাশ করুন। যদি আপনারা সেটি ব্যর্থ হন, তাহলে উপদেষ্টা কাতার থেকে জনগণের কাতারে নেমে আসুন এবং শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা যেভাবে আন্দোলন করে তাদের পতন ঘটিয়েছি, প্রয়োজনে এই সরকারের বিরুদ্ধেও আন্দোলন করা হবে, পতন ঘটানো হবে। এই যে তার যে হুঙ্কার, এখন আসলে সেই 3 উপদেষ্টা কি করবেন? তারা পদত্যাগ করবেন? তারা কি জনগণের কাতারে নেমে আসবেন? প্রশ্নই ওঠে না। তারা সহজে নামবেন না। এগুলো একদিকে নাটকের অংশ হতে পারে যে আমরা তো সবকিছুর বিরুদ্ধে কথা বলছি, আমরা আমাদের সহযোদ্ধাদের বিরুদ্ধেও কথা বলছি, একটা নাটক। অথবা আরও একটি যে বিষয়টি এখন মানুষের মুখে মুখে রটছে, যার কিছু সত্যতা থাকতেও পারে, উপদেষ্টা পরিষদের সদস্য পদ নিয়ে এখন নিজেদের মধ্যে গ্রুপিং শুরু হয়েছে নানানভাবে। একদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যাদের আত্মত্যাগ বেশি 5 আগস্ট গণঅভ্যুত্থানে, তাদেরকে কোথাও দেওয়া হচ্ছে না, তাদেরকে কোথাও বসানো হচ্ছে না। এবং উপদেষ্টা পরিষদে শুধুমাত্র এরাই কেন থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে? এবং সমন্বয়কদের মধ্যেও মানে একেবারে খোদ সমন্বয়কদের মধ্যেও নানান ধরনের গ্রুপিং হয়েছে, পদবি ভাগ বাটোয়ারা নিয়ে শুরু হয়েছে। এগুলো তো আমরা শুনছি। উপদেষ্টা পদত্যাগ করবে না, এটুকু নিশ্চিত করে বলা যায়। হাসনাত আবদুল্লাহদের হুঙ্কার, সেটি নাটকীয় হোক, মিউ মিউ কণ্ঠে হোক, কিংবা সত্যি সত্যিই হোক, খেলা তো আর বাকি রয়েছে। সার্জিস আলম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী, যা জানা গেল। এই শিরোনামে ইত্তেফাক একটি রিপোর্ট করেছে। ব্রেকিং নিউজ, সেটি জহির উদ্দিন সুমন, যে সার্জিস আলম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী, তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এই খবরটি মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল এবং ছড়িয়ে পড়েছে, মোট কথা সেই কারণে ভাইরাল। সেখানে দাবি করা হয় যে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ 45 ব্যক্তির পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে দাবিটি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার। এক প্রতিবেদনে রিউমার স্ক্যানার জানিয়েছে সার্জিস আলম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। শীর্ষক দাবিটি সঠিক নয়, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে। অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ বিবিসি নিউজ 2470 নামের একটি ব্লগ ওয়েবসাইটে গত 12 জানুয়ারি ব্রেকিং নিউজ সার্জিস আলম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে দাবি করা হয় গত 12 জানুয়ারি রাতে সেনাবাহিনী একটি গোপন অভিযানে সার্জিস আলম সহ 44 জনকে আটক করে। এই সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভ্রমণের অন্যান্য নথি জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে তারা অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছিল। এতে আরো বলা হয়, সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আমরা নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্টগুলো জব্দ করেছি। প্রাথমিক তদন্তে জানা যায় তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে মূলধারার জাতীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যম এ সংক্রান্ত
তথ্য পাওয়া যায়নি। এছাড়া সার্জিস আলম সহ কোনো ব্যক্তি বা সেনাবাহিনীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগের তথ্য পায়নি, অর্থাৎ সেনাবাহিনীও কোনো অভিযোগ করেনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর যোগাযোগ করে বিমারি স্ক্যানার, আইএসপিআর জানায় এটি একটি মিথ্যা সংবাদ। দর্শক দেখেন, এই যে সার্জিস আলম সহ হাসনাত আব্দুল্লাহ, তারা জুলাই গণঅভ্যুত্থানের নেতা এবং যে 4-5 জন একেবারে নেতৃত্ব দিয়েছেন সেই কাতারে, তারা এখন নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এগুলিকে সংগঠিত করছে, রাজনৈতিক হয়তো দল গড়ার চেষ্টা করছে। এতে অনেকেরই সহ্য হচ্ছে না। তাদের সাথে বিএনপি বা অন্যদের মতভেদ থাকতে পারে, এটা সত্য, কিন্তু শেখ হাসিনার পতনে তারা যে একেবারে প্রাণপণ লড়েছে, জীবনের বিনিময়ে বলতে গেলে জীবনকে বাজি রেখে তারা লড়াই করেছে, এটা তো সত্য, এই ব্যাপারে কোনো মিথ্যা নেই। সুতরাং আজকে তাদেরকে একটু অসম্মানিত করা, তাদেরকে খাটো করা, একটা বিভ্রান্তি তৈরি করা সমাজে, এই কাজগুলি খুবই পরিকল্পিতভাবে মহল বিশেষ করে যাচ্ছে। এবং তারা দেশে বিদেশে বসে যেভাবেই হোক না কেন ফেসবুক, টুইটার, তারপর ইনস্টাগ্রাম, ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে খবরগুলো, যাতে একটা এদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা হয় এবং সেনাবাহিনীর সাথে তাদের একটা মুখোমুখি একটা দ্বন্দ্ব চলছে। এই কথাগুলো যখন কি প্রচার হবে, তখন যারা হাসিনার সমর্থক পতিত সরকারের, তারা উৎসাহিত হবে এবং তাদেরকে উৎসাহিত করার জন্য এবং মানুষের মধ্যে একটা এদের ইমেজটা নষ্ট করার জন্য এই কাজগুলো তারা করে যাচ্ছে। বেশ অনেকদিন থেকে নানা রকম খবর দিচ্ছে, এটা হয়তো তারই একটি অংশ। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।